কুমারঘাট ড্রাইভার শ্রমিক এক দিবসীয় কনভেনশন হয় সোমবার মানুষী মিলনায়তনে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবিয়াছড়া বিধানসভার বিধায়ক তথা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস। উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির ঊনকোটি জেলার সভাপতি পবিত্র দেবনাথ। উপস্থিত ছিলেন বাবিয়াছড়া মণ্ডলের সভাপতি কার্তিক দাস, সাধারণ সম্পাদক অনিমেষ সিনহা সহ আরও অন্যান্যরা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিধায়ক ভগবান চন্দ্র দাস। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক ভগবান চন্দ্র দাস ইঙ্গিতে বিগত সরকারের যে উন্নয়নের পরিকাঠামো ছিল আর এখন বর্তমান সরকারের উন্নয়নের পরিকাঠামো এবং রাস্তাঘাট শহরাঞ্চল যে উন্নতি সাধন করেছে সাধারণ মানুষের, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘট সাধারণ মানুষের সুস্বাস্থ্য এবং সুবিধার পরিকাঠামো তুলে ধরেন। মোদী সরকার থাকায় এ ধরনের মানুষ, গাড়ির শ্রমিক, কৃষকদের উন্নয়ন, কৃষি সম্মান ভাতা 2000 ইত্যাদি ফেসিলিটি মোদী সরকার থাকায় সম্ভব হয়েছে। এছাড়াও তিনি বলেন, আজকে নেতা তৈরি করছে। আমি তো শ্রমিক ছিলাম বলে না, গত বিধানসভা বলে না সিপিএম কংগ্রেসের লোকেরা গলা বাড়িয়ে চেষ্টা করে প্রকাশ্যে বলেছে, আমার পরিচয় দিয়েছে আমি কি ছিলাম, আমার পরিচয় তারা দিয়েছে, আমার লাভ হয়েছে, আমার লাভ হয়েছে। সেখানে ভারতীয় জনতা পার্টি ওই সমস্ত পরিবার থেকে তুলে এনে সংগঠনের দায়িত্ব দেয়, প্রশাসনের দায়িত্ব দেয়, যার কারণে আজকে ভারতীয় জনতা পার্টির সংগঠন মানুষের জন্য কাজ করে, যার কারণে ভারতীয় জনতা পার্টি আজকে শ্রমিকের জন্য কাজ করে, কৃষকের জন্য কাজ করে, যার কারণে আজকে ভারতীয় জনতা পার্টি সরকার গরিব কল্যাণে নতুন নতুন স্কিম তৈরি করে। এটাই হচ্ছে মূল কারণ, এটাই হচ্ছে মূল কারণ। এটা ভারতীয় জনতা পার্টির পক্ষে সম্ভব, অন্য কোন দলের পক্ষে কোন অবস্থাতেই সম্ভব নয়। এটা বংশকরণ করা, ধৃতরাষ্ট্রের মধ্যে পুত্র স্নেহে, পুত্রী স্নেহে, ভাতৃ স্নেহে বিমূঢ় হয়ে যারা থাকে, তারা আস্তে 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 জলবিলা ক্ষয়িষ্ণু হচ্ছে, ধ্বংসের প্রতি, দেশ হওয়ার প্রতি আজকে কোনো কিছু নেই। নিশ্চিন্ন হয়ে গিয়েছে কংগ্রেস দল, সারা ভারতবর্ষের মধ্যে অস্তিত্ব নেই, নিশ্চিন্ন হয়ে যাচ্ছে আজকে ভারতবর্ষের অনেক টুকরো টুকরো ছোট ছোট দল, কোনো অস্তিত্ব নেই। সে সমাজ ব্যবস্থা বলো, রাজনীতি বলো, যাই বলো, তৃণমূল শেষ হয়ে গেলে লোকসভার মধ্যে তৃণমূল থাকে না, পশ্চিমবঙ্গে তৃণমূল থাকে না, মমতা ব্যানার্জি থাকে না। ভারতীয় জনতা পার্টির রাজ সেখানে তৈরি হবে, ভারতীয় জনতা পার্টি সেখানে ক্ষমতায় আসছে। আমাদের ভারতীয় জনতা পার্টির পঞ্চনীতির মধ্যে এক নীতি রয়েছে, যেটা ক্ষমতার বিকেন্দ্রীকরণ। ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে, কৃষককে নেতা তৈরি করতে হবে, কৃষকদের মধ্যে নেতৃত্ব দেওয়ার জন্য, কৃষকের সুবিধা নিয়ে আলোচনা করার জন্য, কৃষক কল্যাণে কাজ করার জন্য, কৃষকের দুটো পাশে দাঁড়ানোর জন্য শ্রমিকদের নেতা তৈরি করতে হবে, যারা শ্রমিকের গরম বলবে, শ্রমিকের স্বার্থ নিয়ে কথা বলবে। সুতরাং শ্রমিকদের নেতা তৈরি করতে হবে। এইভাবে যুবাদের নিয়ে কথা বলার জন্য, যুব শক্তিকে প্রেরণা দেওয়ার জন্য, যুব শক্তিকে সরোজগারি করার জন্য যুবাদের মধ্যে বিধান তৈরি করতে হবে। গরিব মানুষ যারা রয়েছে, গরিব থেকে নেতা তৈরি করতে হবে, জনপ্রতিনিধি তৈরি করতে হবে। তবেই তো গরিবের জন্য কথা বলবে, গরিবের জন্য কাজ করবে, গরিবের নেতা বুঝবে, গরিবের দরদ বুঝবে। কোন রাজপুত্র
কারোর ব্যবস্থা থাকবে না। তো ভারতীয় জনতা পার্টি নেতা তৈরি করবে সাধারণ পরিবার দিকে, ড্রাইভারদের জন্য, গাড়ি চালকদের জন্য, কথা বলার জন্য গাড়ি চালককে নেতা তৈরি করতে হবে, জনপ্রতিনিধি তৈরি করতে হবে। সে পঞ্চায়েত আর পুরো পরিষদে হোক, আর এডিসিতে হোক, আর বিধানসভায় হোক, আর লোকসভায় হোক, রয়েছে আমাদের, আছে আমাদের মধ্যে। ভারতীয় জনতা পার্টি তা বিচার করে, আর ভারতীয় জনতা পার্টি বিচার করে প্রত্যেকটা সমাজ, প্রত্যেকটা শ্রেণী, প্রত্যেকটা সম্প্রদায় সবাইকে সম্মান দেয়। যেটা কংগ্রেসের কাছে হয় না, যেটা বামফ্রন্টের কাছে হয় না, অন্য কোনো দলের কাছে সেটা হয় না বা থাকে না। একমাত্র ভারতীয় জনতা পার্টির সমস্ত শ্রেণীকে সম্মান দেয় এবং সম্মান দিতে জানে। একজন শ্রমিক সে গরিব হতে পারে, কিন্তু তার ন্যূনতম সম্মান তো থাকা উচিত, সম্মান তো পাওয়া উচিত। একজন কৃষক সে মাঠে রোদ বৃষ্টিতে ভিজে সে ফসল উৎপাদন করে সে কৃষক হতে পারে, এটা তার কলঙ্ক নয়, এটা তার অহংকার, এটা তার গরিমা, এটা তার গৌরব, এটা তার সম্মান, এটা কলঙ্ক হতে পারে না। সেই কৃষক সমাজকে এরা অসম্মানিত করেছে এবং কলঙ্কিত বানিয়ে রেখেছে। যারা কৃষক, কৃষকের কোনো সম্মান হয় না, কৃষকের কোনো মান থাকে না, কৃষক কৃষকই হয়, কৃষকের ছেলে সে অসম্মানিত হয়, অপমানিত হয়। আজকে ভারতীয় জনতা পার্টি কৃষক থেকে তুলে এনে জনপ্রতিনিধি বানাচ্ছে, আজকে জনগণের প্রতিনিধি বানিয়ে সে কৃষক সমাজকে নেতৃত্ব দেওয়ার মতো নেতা তৈরি করেছে। আজকে আপনারা যারা গাড়ি চালক রয়েছে, গাড়ি আপনারা চালান কিসের জন্য? পরিবার পরিজনকে পালন করার জন্য, পেট রক্ষা করার জন্য, রুটি রুটির জন্য আপনারা গাড়ি চালান। যদি চালক না থাকে তাহলে সমাজের অবস্থা কি হবে? সমাজ বাঁচবে? সমাজ বাঁচবে। গাড়ি চালক যদি না থাকে সমাজ ব্যবস্থা অচল হয়ে যাবে। তাহলে গাড়ি চালক ভাইদের অনেক ভূমিকা রয়েছে সমাজের মধ্যে, বড় ভূমিকা রয়েছে, বড় দায়িত্ব এবং কর্তব্য পালন আপনারা করছেন। তার বিনিময়ে কি আপনারা সম্মান পাবেন? আপনারা কি সম্মান পাওয়া উপযুক্ত নন? আপনারা কি সমাজে অবহেলিত, আর্থিকভাবে দুর্বল হতে পারে, কিন্তু সম্মানটুকু কিন্তু আপনাদের রয়েছে। যেহেতু আপনারা প্রতিদিন ঘুম থেকে উঠে সমাজের জন্য কাজ করছেন, সুতরাং আপনাদের সম্মান দেওয়ার প্রয়োজন রয়েছে। আজকে আমরা দেখছি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই স্বাধীনতার ৬০ বছরে যে সমস্ত ব্যক্তিদেরকে, যে সমস্ত সমাজদেরকে, যে সমস্ত বর্গের পিছিয়ে পড়া বর্গের মানুষকে অবহেলিত করে রেখেছে, মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে তুলে এনে পদ্মশ্রী পুরস্কার দিচ্ছে, পদ্মশ্রী সম্মানে সম্মানিত হচ্ছে। তার মধ্যে আমাদের ত্রিপুরার একজন আরেকজন রয়েছে। আমাদের জনগণী যারা রয়েছে সেই ঢাকা দাদার কাছে থেকে সন্ত্রাস হয়ে গিয়েছে। আমাদের রাজ্যে এই মহিলা, জল্লাদি মহিলা, তাদের ট্রেডিশনাল সে রিসা আসরা তৈরি করতে সেই মহিলাকে যে সম্মান দিয়েছে, পদ্মশ্রী সম্মানে সম্মানিত করেছে। অতীতে শুনেছেন আপনারা, অতীতে হয়েছে ঘটনা, সেদিন তারা পদ্মশ্রী সম্মানে সম্মানিত হতো এক শ্রেণীর লোক যারা দেশদ্রোহী,
জাতিদ্রোহী, সমাজদ্রোহী যারা এই দেশে পরিপন্থী হয়ে কাজ করতো তাদেরকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হতো। আজকে সমাজের জনতা, সমাজের মানুষকে পদ্মশ্রী হিসেবে সম্মানিত করা হয়। সমাজে যারা কৃষককে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয়। যারা ভালো আজকে গ্রাম থেকে উঠে এসে যারা আমাদের ছেলেমেয়েরা ভালো প্লেয়ার তাদেরকে সম্মানিত করা হয়। যারা গ্রামের ছেলেমেয়ে যারা ভালো শিক্ষা তাদেরকে সম্মানিত করা হয়। কোন রাজপুত্রকে নয়। এটা আমাদেরকে বুঝতে হবে সেটা যে আমরা চাই গাড়ি চালক হতে পারি, রিক্সা চালক হতে পারি, টুকটুক চালক হতে পারি, অটো চালক হতে পারি। কিসের জন্য? পেটের গায়ে আমরা করি, কিন্তু তার বিনিময়ে আমরা সমাজকে আমরা বাঁচিয়ে রাখছি, সমাজকে আমরা দিচ্ছি। এটা মাথায় রাখতে হবে। শুধু পেটের জন্য নয়, দুর্নীতির জন্য নয়। যদি আপনারা না থাকতেন তাহলে কি হতো? সব কিছু স্তব্ধ হয়ে যেত। বর্তমান সময়ে সব কিছু স্তব্ধ হয়ে, আপনারা আছেন বলে, এই কাজের সঙ্গে যুক্ত আছেন বলে আজকে এই সমাজের মানুষ আমরা সবাই অনেক সুবিধা পাচ্ছি, সুবিধা দিচ্ছি আমরা তাদের থেকে, আপনাদের থেকে। তাহলে আপনাদেরকে কেন সম্মান করা হবে না? আপনাদেরকে কেন সম্মান দেওয়া হবে না? আর কেন আপনারা এবার সেটা ভাববেন না? আপনারা কেন সেটা ভাববেন না যে আমাদের একটা ন্যূনতম সম্মান রয়েছে, সম্মানের আমাদেরকে পেতে চাই, সম্মান নিয়ে আমরা মাথা উঁচু করে আমরা বাঁচতে চাই। আমাদের ছেলে মেয়েদের তো সেইভাবে আমরা তৈরি করতে চাই। ড্রাইভারের ছেলে বলে অসম্মানিত আর হতে চায় না, ড্রাইভারের সন্তান বলে আর আমরা অসম্মানিত হতে চাই না। কিভাবে সম্ভব হবে? একমাত্র নরেন্দ্র ভাই মোদী, একমাত্র ভারতীয় জনতা পার্টির কোথাও সেটা সম্ভব হবে না। বন্ধুরা, বেশি এই ছোট ছোট বিষয় আমাদেরকে ভাবতে হবে, ছোট ছোট বিষয় আমাদেরকে ভাবতে হবে। আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, আপনারা আমাকে বিধায়ক বানিয়েছেন, আপনারা বিধায়ক বানিয়েছেন, আপনারা আমাকে দুবারের বিধায়ক হয়েছে, মন্ত্রী ছিলাম, সংগঠনের দায়িত্বে হয়েছে। সংগঠনের দায়িত্বে আমার দল আমাকে দায়িত্ব দিয়েছিলাম কি? কোন কিছুই নয়। তারপর আমার দল দুবার আমাকে টিকিট দিয়েছে, আমি জিতেছি। এর আগেও টিকিট দিয়েছে, আমি আমাকে হেরে। আজকে সংগঠনের একটা বড় দায়িত্ব মাথায় নিয়ে কাজ করছি। সাধারণ ছেলে, সাধারণ পরিবারের ছেলে। আমার জন্মের সময় আমার মা সোনার চামিচ দিয়ে আমার কাছে মতো হয়নি, আঙুল দিয়েছে, ঘরে চামিচ ছিল না। সেই ঘর থেকে একজন কৃষক পরিবার থেকে আজকে এখানে এসেছি, আপনাদের জন্য কাজ করার সুযোগ পেয়েছি। এটা ভারতীয় জনতা পার্টির পক্ষে সম্ভব। এটা ভারতীয় জনতা পার্টিতে হয়, কংগ্রেস এটা হয় না, সিপিএম এটা হয়। যে কমিউনিস্ট পার্টিরা করেছিল, আমাদের ত্রিপুরা রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী নিখিল চক্রবর্তীজি বলেছিলেন যে কমিউনিস্ট পার্টির নেতা কারা হবে। উনি বলেছিলেন, মাইকের মধ্যে বলেছিলেন, নিশ্চয় হয়তো যারা একটু বয়স্ক আছেন আপনাদের সেই কথা মনে আছে বা আপনারা সেই কথা শুনেছেন যে কমিউনিস্ট পার্টির নেতা তারাই হবে, কমিউনিস্ট পার্টির জনপ্রতিনিধি তারাই হবে যাদের জামা খুলে পড়ে 32টা হাত করা যাবে। এটা কার উক্তি? এটা কার বক্তব্য? এটা কার বাণী ছিল? প্রয়াত মুখ্যমন্ত্রী, কমিউনিস্ট পার্টির নেতা, পলিট ব্যুরোর সদস্য নিখিল চক্রবর্তীর সেই বাণী ছিল। এবার কার জামা করলে 32 হাত দেখা যায়? কার জামা করলে 32 হাত দেখা যায়? যারা শ্রমিক, যারা কৃষক, যারা যান চালক, যারা সাধারণ মানুষের মানুষ, যারা অন্তিম পরিবারের লোক, তাদের জামা করলে 32 হাত দেখা যায়। তাদের শরীরে চর্বি হয় না, তাদের শরীরে কখনো মেদ হয় না, তাদের শরীরে মেদ হওয়ার মতো, চর্বি হওয়ার মতো
থাকে না, কারণ একটা শ্রমিক ঘুম থেকে উঠে কঠোর পরিশ্রম করে মাথার দাম পায়ে ফেলে সামান্য কিছু অর্থ উপার্জন করে সংসার চালায়। একজন যান চালক ঘুম থেকে ভোরবেলা উঠে রাত নেই, দিন নেই, সময় নেই, কোনো টাইম নেই, যথা সময় সে দুটো পয়সার জন্য সে জীবনকে বাজি রেখে অন্যের সাথে অন্যকে উপকার করার জন্য, অন্যকে সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য, তাকে সাহায্য করার জন্য সেই গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে যায়। তার জামা খুললে তার 32টা হাত করে জামা, তার শরীরে মেদ হয় না, তার শরীরে চর্বি হয় না, চর্বি হয় না। আমার কৃষক ভাই, যে কৃষক ঘুম থেকে উঠে মাঠের মধ্যে ফসল উৎপাদনের জন্য কঠোর পরিশ্রম করে, সেই কৃষকের শরীরে কোনোদিন মেদ হয় না, চর্বি হয় না, তাদের জামা খুললে পরে 32টা হাত করে যায়। তাহলে সেই নিপেন বাবু কি বলতে চেয়েছিলেন, কমিউনিস্ট পার্টি কি বলতে চেয়েছিলেন, কি বোঝাতে চেয়েছিলেন? যে কমিউনিস্ট পার্টির নেতা হবে তারাই যারা কৃষক, যারা শ্রমিক, যারা যানবাহন চালক, যারা গরিব মানুষের মানুষ, শ্রমজীবী মেহনতি মানুষ, তারাই হবে কমিউনিস্ট পার্টির নেতা। কিন্তু আমরা কি দেখলাম, কি দেখলাম, আমরা কি দেখেছি সেই 25 বছর? কি দেখছি আজকে সর্বভারতীয় স্তরের নেতা? সমস্ত ধোঁকাবাজি, সমস্ত ধোঁকাবাজি, সম্পূর্ণভাবে প্রতারণা। কাদের সঙ্গে? কৃষকের সঙ্গে, অন্নদাতা কৃষক, তাদের সঙ্গে প্রতারণা করেছে, প্রতারণা করেছে আপনাদের সঙ্গে, প্রতারণা করেছে গরিব শ্রমিকের সঙ্গে, প্রতারণার শিকার আপনারা হয়েছে। আমরা দেখেছি দিল্লিতে কৃষক আন্দোলন হয়েছিল, আটত্রিপুরা থেকে একজন কৃষক গিয়েছিল সেখানে, যে আন্দোলনে ট্রাক্টরের উপর বসা কৃষক আন্দোলন হচ্ছে দিল্লিতে, দিল্লি ইন্ডিয়া গেটের সামনে লাগাতার আন্দোলন চলছিল। অনেক কৃষক সেখানে গিয়েছে। আমাদের ত্রিপুরা থেকে একজন কৃষক গিয়েছে, যিনি রাজ্যের একজন মন্ত্রী ছিলেন, মন্ত্রীও ছিলেন সেই কৃষক। জীবনের জমিতে নামেনি, জীবনে একটা বীজ বপন করেনি, জীবনে একটা শস্য দানা জমিতে বপন করেনি সেই কৃষক। কৃষক ছেলে কৃষক আন্দোলন দিয়েছিল দিল্লিতে, শরীরে মেয়েতে ভরা, চর্বিতে ভরা, সেই শরীর চর্বি হয়ে গেছে। এটা বিশ্বাসঘাতক ছাড়া কি হতে পারে? এটা প্রতারণা ছাড়া কি হতে পারে? এটা বেইমানি ছাড়া কি হতে পারে? আপনাদের সঙ্গে, কৃষকের সঙ্গে বেইমানের দল, বিশ্বাসঘাতকতার দল, প্রতারণার দল। আরে লাগাতো আপনাদের সঙ্গে প্রতারণা করে সেখান থেকে আমার মনে ব্যথা পেয়েছে, আমার মনে আঘাত লেগেছে। আর সেই ছোট্ট বালক হয়েছে, শিশু হয়েছে, সেই ব্যথাটা আমার অন্তরে লেগেছে। সেদিন ভালোভাবে সেই অন্যের প্রতিবাদ করতে হবে, সেই অন্যের প্রতিবাদ করতে হবে, তার জন্য রুখে রাখতে হবে। আর সেই অন্যায় অত্যাচারের প্রতিবাদ করার জন্য আমি সেই রাষ্ট্রবাদী ভারতীয় জনতা পার্টির একজন সামান্য সদস্য আমি হতে পেরেছি। সেই সৌভাগ্য আমার হয়েছে, সেই সিদ্ধান্ত আমি সেদিন নিয়েছিলাম যে সমাজের এই সমস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য কাজ করার জন্য। হয়তো আমার মনে সেদিন সে আশা ছিল না যে আমি বিধায়ক হবো, আমি জনপ্রতিনিধি হবো, আমি আজকে সরকার দেখবো, আমার মনের মধ্যে সেই ধারণা ছিল না। কিন্তু ভাগ্যবশত আপনাদের আশীর্বাদে আমি জনপ্রতিনিধি হতে পেরেছি। সেই মানসিকতা আমার তৈরি হয়েছিল। আমিও বলেছিলাম, আমারও তো ইচ্ছে ছিল একটু ভালো থাকি, ভালো চলি, ভালো খাই, কিন্তু না, তাদের সব কিছু বিসর্জন দিয়ে, সব কিছুকে পরিবার পরিবারকে তুচ্ছ মনে করে সমাজের সাথে সেদিন কাজে লেগেছিলাম। এই সিপিএম কংগ্রেসে অন্যায়ের প্রতিবাদ করার জন্য, সেই প্রতিবাদ করতে গিয়ে অনেকবার লক্ষ্যগ্রস্ত হয়েছে, অনেকবার আক্রমণ আমার উপরে হয়েছে, অনেক কিছু শিকার আমি হয়েছি, আমার বাড়ি ঘরে অনেকবার আক্রমণ হয়েছে, কিন্তু আমি হাল ছাড়িনি। আমার উদ্দেশ্য, আমার লক্ষ্য থেকে আমি পেছন দিকে যাইনি, আমার উদ্দেশ্যকে, আমার লক্ষ্যকে আমি সামনে দিকে এগিয়ে গিয়েছিলাম। আজকে আমার কাছে পরাজিত হয়েছে, আজকে পরাজিত হয়েছে।
এই সমস্ত কৃষক বন্ধুরা জাগতে হবে, সমস্ত শ্রমিক বন্ধুরা জাগতে হবে, সমস্ত আমার যান চালক ভাইয়েরা জাগতে হবে। যখন আপনারা সবাই জানবেন না, যখন আপনারা সবাই দিমাগ থেকে সজাগ হয়ে যাবেন, তাহলে আর অন্যায় আপনাদের উপর হবে না, আর অত্যাচার আপনাদের উপর হবে না, আর আপনারা অবহেলিত হবেন না, আর আপনারা অসম্মানিত হবেন না। আর সেই তকমা আপনাদের গায়ে আলাদা থাকবে না। সেই তকমা যে মুখে সব কিছু ছাই হয়ে আপনারা হয়ে যাবেন একজন সমাজে পরোপকারী ব্যক্তি, পরোপকারী সমাজ, আমাদের যান চালক সমাজ। সেই পরিচয়ে আপনারা পরিচিতি লাভ করবেন, সেটা আমি ব্যক্তিগতভাবে চাই, এটা দল ভারতীয় জনতা পার্টি সেটা চায়। বিচার আপনারা করবেন, বিচারের মালিক আপনারা। বিবেক আছে আপনাদের, এখানে যারা বসে আছেন সকলের মধ্যে বিবেক আছে আপনাদের। শিক্ষার প্রতি যদি আপনারা শিক্ষিত হন না কেন, এই অন্তরাত্মা, এই বিবেক আপনাদের প্রত্যেকের মধ্যে রয়েছে, আর বিবেচনা আপনাদের মধ্যে রয়েছে, বুদ্ধিও আপনাদের মধ্যে রয়েছে, ভালো মন্দ বিচার করার ক্ষমতা যথেষ্ট পরিমাণ আপনাদের মধ্যে রয়েছে। সুতরাং কোনো কিছুর অভাব নেই আপনাদের, কোনো কিছুর অভাব নেই আপনাদের মধ্যে। কোন অংশে কম আপনারা সব অংশে আপনারা পরিপূর্ণ রয়েছে, কোন অংশে আমি কম দেখছি না। তো নিশ্চিতভাবে আপনাদের বিচার সেই ধরনের হবে, আর নিশ্চিতভাবে বিচার আপনার সেই ধরনেরই আপনারা করবেন, সেটা আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস আপনাদের প্রতি আমার আছে। বন্ধুরা, আমরা পরিবারে মা আছে, বাবা আছে, ছেলে আছে, সন্তান আছে, সবাই আছে। একমাত্র বর্ষা, আপনি একমাত্র বর্ষার সময় আপনার হাতের দিকে চেয়ে বসে আছে, মা মুখের দিকে চেয়ে বসে আছে, স্ত্রী আপনার পরিশ্রমের সেই ঘামের দিকে চেয়ে বসে আছে, সন্তান সন্ততিরা হাতের দিকে চেয়ে বসে আছে যে বাবা রোজগার করবে, তখন ঘরে আসবে, উনুন জ্বলবে, রান্না হবে, ভালো থাকে, মাছ আনবে, মাংস আনবে, দিয়ে আনবে, বাবার দিকে চেয়ে বসে আছে। সবাই পরিবারের প্রত্যেকটা মানুষ সবাই চেয়ে বসে আছে আপনার দিকে, সবাই কেমন বসে আছে আপনার দিকে। সুতরাং ভাবতে হবে আপনাকে, ভাবতে হবে আপনাকে, চিন্তা করতে হবে আপনাকে। সেই চিন্তা আপনারা করতে হবে না। সবাই কিন্তু হাতে দিকে চেয়ে বসে আছে, হাত পেতে বসে আছে আপনার দিকে, আপনার চেহারা দিকে, আপনার কানে চেয়ে বসে আছে। কিন্তু বাকি সেই হাতটাকে কিভাবে ভর্তি হবে, কিভাবে হাতটাকে পূরণ করতে হবে, কিভাবে স্বপ্নের চাকরিটা পূর্ণ করতে হবে, সেই ভাবনা কিন্তু আপনাকে করতে হবে। সেই দিশা আপনাকে ঠিক করতে হবে, সেই রাস্তা আপনাকে ধরতে হবে। সুতরাং আজকে আমি কোন রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি, কোন রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি। আমি শুধুমাত্র আপনাদের সামনে এসে আমার অনেক দিনের সেই প্রতীক্ষা ছিল, অনেক দিনের আমার সেই আশা ছিল, অনেক দিনের আমার সেই উদ্দেশ্য ছিল, যেহেতু আমি একটা শ্রমিক ছিলাম, শ্রমিক পরিবারে ছিলাম, আমি একজন আপনাদের মতো শ্রমিক ছিলাম, আমার যারা যান চালক ভাই শ্রমিকরা রয়েছে, একবার অন্তত পক্ষে তাদের সঙ্গে আমি কথা বলি, একবার অন্তত আমি তাদের সঙ্গে একটু আমার মনের কথাটা আমি শেয়ার করি, হয়তো আপনারা বুঝতে পারবেন, হয়তো আপনারা হাজার শ্রমিকের কর্মসংস্থান করবা, এটা লাঠি মেরে দেওয়া হলো, রুটি রুটি বন্ধ করে দেওয়া হলো, হাজার শ্রমিকের পরিবারকে রাস্তায় নামিয়ে দিল, সর্বশান্ত করে দিল, বন্ধ করে দিয়ে। কারা? সিআইটির হেডমাস্টাররা। আর আজকে এখানে কিভাবে উপনিবেশটি গড়ে উঠছে, হাজার শ্রমিকের কর্মসংস্থান, প্রতিদিন কর্মসংস্থান সেটা লাগছে। আমাদের আবেদন গ্রাম পঞ্চায়েত ইন্ডাস্ট্রি এখন গিয়ে বদলাম, এখানে ইউনিট লেগেছে, কত শ্রমিক এখানে কাজ করছে, আরো পরিকল্পনা রয়েছে, এখানে আরো 60 থেকে 70 কোটি টাকার কাজ হবে এই ইন্ডাস্ট্রির মধ্যে। তো সেখানে কি হবে? কর্মসংস্থান হবে, রুটি রুটির ব্যবস্থা সেখানে হবে। তো এর দিকে আমরা রুটি রুটির ব্যবস্থা
আর সিআইডি করে ওই শ্রমিকের পেটে লাথি মেরে তাকে সর্বশান্ত করে রাস্তায় বসিয়ে দিয়েছে, পরিবার পরিজনদেরকে সর্বহারা বানিয়ে দিয়েছে। এটা সর্বহারা দল ছিল না, এটা সর্বহারা ফ্যাক্টরি ছিল। কিভাবে ফ্যাক্টরি বানাতে হয়, এই ফ্যাক্টরিতে কিভাবে সর্বহারা বানাতে হয়, তার সমস্ত ইঞ্জিন সমস্ত মেশিন সাজানো ছিল। আর এখানে মেশিন বসছে সর্বহারাকে কিভাবে তাকে স্বাবলম্বী করা যায়, স্বনির্ভর করা যায়, সেই ইঞ্জিন সেই মেশিন রয়েছে আমাদের কাছে। এবার সে কি করবে না বিজয় করবে, এবার এই কমিউনিস্ট পার্টিকে সমর্থন করবে না গান্ধীবাদী কমিটিকে সমর্থন করবে, বিচার আপনারা করবেন। বিচারের দায়িত্ব আপনাদের উপর, বিচারের দায়িত্ব আপনারা, বিচার আপনারা করবেন, কি করবেন চিন্তা আপনারা। সেজন্য আমি বলেছি যে আমি শুধুমাত্র আপনাদের সঙ্গে কথাগুলো শেয়ার করার জন্য এখানে এসেছি, রাজনীতি ভাষণ দেওয়ার জন্য এখানে আসিনি। আমি যতগুলো কথা বলেছি আপনারা মিলিয়ে নেবেন, তার সঙ্গে কতটুকু সত্য রয়েছে কতটুকু মিথ্যা রয়েছে এগুলো মিলিয়ে নেবেন। কারণ আমি আজকে নতুন আসিনি, আমি নতুন নয়। 31 ইয়ার্স আমার 31 বছর চলছে কোথায়, এই রাষ্ট্রবাদী পার্টি ভারতীয় 31 বছর ধরে সাথে কাজ করেছি। কাজ কি ছিল? জনতার কাজ, পাবলিকের কাজ, জনসেবা। আমার কাজ ছিল মানুষের ছুটি দিয়ে পাশে দাঁড়ানো, সেটাই আমার কাজ ছিল। আর সেই অভিজ্ঞতা থেকে আজকে আপনাদের কথা বলছি। এবং এই কমিউনিস্ট পার্টি আর কমিউনিস্ট যত পার্টি ভারতবর্ষের মধ্যে রয়েছে সমস্ত পার্টিকে আমি জানি, সমস্ত পার্টিকে আমি চিনি, তাদের মতলব আমি জানি, তাদের মতলব আমি বুঝি। আর সেই অভিজ্ঞতা থেকে সেই জানা থেকে আমি এই দু চারটি কথা আপনাদের সামনে বলার চেষ্টা করছি। তাই আপনারা আজকে থেকে আমাদেরকে আপনাদের সবাইকে শপথ নিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে যে আপনার ছেলেকে আপনার মেয়েকে কিভাবে সুশিক্ষায় শিক্ষিত করে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। ঝান্ডা ধরে ইংরাজ জিন্দাবাদ সকালে একবার বিকালে একবার বলে চলবে। তাদের কাছে কোনো ব্যবস্থা ছিল না, কোনো পলিসি ছিল না। পলিসি একটাই ছিল যে প্রতিদিন এক ভাগ মিছিলে আনো, মিটিংয়ে আনো, আর বামফ্রন্টকে ধরে রাখতে হবে, বামফ্রন্টকে সেই ক্ষমতাকে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এই ছিল তাদের পলিসি, আর কোনো পলিসি নেই। আর আসছে নতুন নতুন পলিসি তৈরি হচ্ছে, যে পলিসির মাধ্যমে আসছে আমার গাড়ি চালক ভাইদের বাড়িতে একটা পাকা ঘর তৈরি হচ্ছে। ঘর পানি আনবে না, ঘর পানি আনবে না, যত ভগবান আছেন আজকে আমার শ্রমিক ভাই, গাড়ি চালক ভাই সারা মাস পরের গাড়ি চালিয়ে বা নিজের গাড়ি চালিয়ে কোনো অবস্থাতে একটা তার স্থায়ী ঘর নির্মাণ করা তার পক্ষে সম্ভব হবে না। তাই নরেন্দ্র মোদীজি আমার গাড়ি চালক ভাইদের জন্য, গরিব অংশের মানুষের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর আপনাদেরকে দিয়েছে। অনেকে সেই ঘরে ফেলে আজকে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন, অনেকে সেই ঘর তৈরি করছেন, স্বপ্ন দেখছেন আগামী কিছুদিনের মধ্যে সেই আপনার সরকারি ঘরের মধ্যে আপনারা আরামসে সেখানে নিশ্চিন্তে রাত্রিবেলা মা বাবার সবাইকে নিয়ে শুয়ে স্বপ্ন আপনারা দেখছেন। কিছুদিনের মধ্যে আপনাদের স্বপ্ন পূরণ হবে। হয়তো বা আজকেও বাকি হয়ে গিয়েছেন, আপনাদের সেটা হয়নি, কিছুদিনের মধ্যে আপনারা এইভাবে পলিসি, নরেন্দ্র মোদীজির পলিসি, ভারতীয় জনতা পার্টির পলিসি। আজকে অনেক বাড়িতে আপনাদের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পয়সা দিচ্ছে, বছরে যদি ৬,০০০ টাকা হয়, অন্তত ছেলের পড়াশোনা ব্যবস্থাটা এখানে হয়ে যাবে, অন্তত ব্যবস্থাটা হয়ে যাবে। বছরে ৬,০০০ টাকা হয়, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি আজকে আপনাদের অনেকের পরিবারে হয়তো সেটা যাচ্ছে। গরিব কল্যাণ যোজনা অনেক সুবিধা আপনারা পেয়েছেন, ফ্রিতে চাল আপনারা অনেকেই পাচ্ছেন, অনেকেই পাচ্ছেন, ফ্রিতে চাল পাচ্ছেন না আপনারা।
হ্যাঁ, কথা বলেন তো? অনেকে আছে, কিছুটা হলে তো আপনার সাক্ষাৎ হচ্ছে, কিছুটা হলে তো আপনার সহযোগিতা হচ্ছে, গাড়ি চালাচ্ছে, পয়সা পাচ্ছে, কিন্তু চালের যে বিষয়টা একসময় দিয়েছিল আমাদের ত্রিপুরা রাজ্যে, আমি দেখেছি, প্রত্যক্ষভাবে দেখেছি, আমি সাক্ষী রয়েছি। এক সময় আমাদের ত্রিপুরা রাজ্যের হাজারো পরিবারের মধ্যে একটাই চিন্তা ছিল, যদি করে চাল হয়, যদি চালের ব্যবস্থা হয় তাহলে আসে শুকিয়ে তার তোমার চিন্তা নেই, চালানাটাই মুশকিল ছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ 365 ডে, ত্রিপুরা। বনে জঙ্গলে আগুন লাগাবেন না, গাছের কোনো বিকল্প নেই, তাই গাছ লাগান, গাছ বাঁচান। ঘন বনায়নের আশপাশে আগুন লাগাবেন না, আপনার একটু ভুলের কারণে হতে পারে বড় ধরনের দুর্ঘটনা। প্রাকৃতিক সৌন্দর্যতাকে বাঁচিয়ে রাখুন, প্রাণ ভরে নিঃশ্বাস ফেলুন। ধন্যবাদ আনতে কুমারঘাট ফরেস্ট। বিবাহ এবং বিভিন্ন অনুষ্ঠানের উপহারের জন্য কিংবা আপনার ব্যবহারের জন্য বিভিন্ন ডিজাইনের বাজারের সেরা কালেকশনের ফার্নিচার সঠিক মূল্যে পাওয়া যাচ্ছে একমাত্র জয়গুরু ক্যাবিনেট। যেমন খাট, সোফার সেট, ড্রেসিং টেবিল, ডাইনিং সেট, এছাড়াও পাচ্ছেন টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন ইত্যাদি। আমাদের ঠিকানা ফটিকরায় বিদ্যাসাগর সেতু সংলগ্ন। আমাদের ফোন নম্বর 9612187045।